হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তহিদ ইসলাম শান্তা ক্লাসিক কোচিং পয়েন্ট থেকে। তো আমরা আজকে যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে ফিন্যান্সের ষষ্ঠ অধ্যায়, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আজকে এই ষষ্ঠ অধ্যায়ের উপর আমাদের ফার্স্ট ক্লাস। তো এই অধ্যায়ে যে যে প্রয়োজনীয় সূত্র এবং ওই সূত্রে যে যে সমস্যাগুলো হয় সেগুলো আমরা আজকে সমাধান করব। আর সেকেন্ড ক্লাস থেকে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তো আমাদের ফিনান্স ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আর এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে আমরা যদি বলি যে বোর্ডের কথা চিন্তা করি, তাহলে বোর্ডে আমাদের এখান থেকে কমপক্ষে 10 নাম্বারের থাকবে, সৃজনশীল প্রশ্ন থাকবে। আর এই অধ্যায়টা খুব বেশি একটা বড় না। আমার মনে হয় যে ফিনান্স প্রথম পত্রে যে আমাদের টোটাল 7টা অধ্যায় আছে ম্যাথের, তার মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইজি অধ্যায় হচ্ছে এটা। যদি সবাই মনোযোগ দিয়ে আগে ফার্স্টে যদি সূত্রগুলো জানা থাকে, তাহলে অঙ্কে তেমন কোনো সমস্যাই থাকে না। তো মেন হচ্ছে সূত্র। তো সূত্রগুলো আগে সম্পূর্ণ ভালোভাবে তুলতে হবে, তারপরে হচ্ছে আমরা অঙ্কে যাব। তো এই অধ্যায়ের আমাদের প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে বন্ডের সূত্র। বন্ডের সূত্রের মধ্যে আমরা হচ্ছে প্রথমে করি ভিভি। এই ভিভির ফুল মিনিং হচ্ছে ভ্যালু অফ বন্ড। এটাকে সংক্ষেপে লেখা হয় ভিবি। সম্পূর্ণটা লেখার কোনো দরকার নেই, ভ্যালু অফ বন্ড এতটা লেখার কোনো দরকার নেই, সরাসরি ভিভি লিখলেই হবে। তো এই ভিভির আমাদের প্রথম যে সূত্রটা, আমি সবগুলো একদম সম্পূর্ণ আমি ডিটেইলসে বলবো। আমাদের ভিভির প্রথম এটা হচ্ছে 1 নম্বর সূত্রটা আমি আমার মতো করে বলাচ্ছি, এক এক টিচার এক এক ভাবে পড়ে এবং এক এক বইয়ে এক এক ভাবে লেখা। আমি আমার স্টুডেন্টদের জন্য যতটা সহজভাবে উপস্থাপন করা যায় সেটা করার চেষ্টা করতেছি। তো আমাদের ভিভির প্রথম সূত্র এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। তো 1 নম্বর সূত্রটা হচ্ছে ভিভি সমান সমান, এখানে বড় হাতের আই, ছোট হাতের দেওয়া যাবে না, বড় হাতের আই থার্ড ব্র্যাকেট, এরপরে হচ্ছে 1 মাইনাস উপরে আবার 1 অর্থাৎ 1, নিচে 1 প্লাস কেডি, নিচে 1 প্লাস কেডি ব্র্যাকেট ক্লোজ পাওয়ার n। এবার এই সম্পূর্ণটার নিচে আবার দাগ, সম্পূর্ণটার নিচে দাগের পরে আবার দিতে হবে কে ডি, থার্ড ব্র্যাকেট শেষ। এবার প্লাস এমভি, নিচে 1 প্লাস কে ডি, 1 প্লাস কে ডি পাওয়ার n। এখানে এমভি এর জায়গায় আরভিও দিতে পারবে, তবে কখন এমভি কখন আরভি সেটা আমরা ম্যাথ করার সময় বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের ফিনান্সের প্রথম সূত্র, ভিভি সমান সমান, অর্থাৎ ফিনান্স ষষ্ঠ অধ্যায়ের প্রথম সূত্র ভিভি সমান সমান বড় হাতের আই, থার্ড ব্র্যাকেট 1 মাইনাস উপরে 1, নিচে 1 প্লাস কেডি পাওয়ার n, এরপরে নিচে আবার কেডি প্লাস এমভি অথবা আরভি, নিচে 1 প্লাস কেডি পাওয়ার n। এখন এই যে ভিভি, এই ভিভি দ্বারা কি বোঝায়? ভিভি দ্বারা হচ্ছে ভ্যালু অফ বন্ড, অর্থাৎ যখন তোমার প্রশ্নে বলবে বন্ডের মূল্য, ভ্যালু অফ বন্ড মানে হচ্ছে বন্ডের মূল্য। আচ্ছা, এই যে বড় হাতের আই, এই বড় হাতের আইটা দিয়ে কি বোঝায়? এই বড় হাতের আই দিয়ে আমরা কোন মানটা বের করব? আচ্ছা, আমাদের বড় হাতের আই মানে হচ্ছে সুদের পরিমাণ, সুদের পরিমাণ। এই বড় হাতের আইটা কিভাবে বের করা হয়, কার উপরে বের করা হয়, এটা আমরা সম্পূর্ণটা বলবো। আচ্ছা, ভিভি মানে বন্ডের মূল্য। যখন প্রশ্নে বলবে বন্ডের মূল্য নির্ণয় করো, তখন হচ্ছে ভিভি, আর মানে ভিভির সূত্র করতে হবে
এরপরে হচ্ছে বড় হাতের আই। তবে আরেকটা কথা বলে নেই, আমাদের ভিবির কিন্তু একটাই সূত্র না, আর অনেকগুলো সূত্র আছে। এটা হচ্ছে প্রথম সূত্র, ভিবির প্রথম সূত্র হচ্ছে এটা। আচ্ছা, এই যে বড় হাতের আই, সুদের পরিমাণটা আমরা তার উপরে বের করব। আমাদের প্রশ্নে থাকবে লিখিত মূল্য অথবা অভিহিত মূল্য। ওই লিখিত মূল্য এবং অভিহিত মূল্যের উপরে আমাদের প্রশ্নে একটা সুদের পার্সেন্টেজ দেওয়া থাকবে, একটা হার দেওয়া থাকবে, 10%, 12%, 5%, যে কোনো একটা দেওয়া থাকতে পারে। তখন সেই লিখিত মূল্য অথবা অভিহিত মূল্যের উপরে ওই সুদের পার্সেন্টেজটা দিয়ে যে মানটা বের হবে সেটা হবে বড় হাতের আই। এবার ওয়ানের জায়গায় ওয়ানে থাকবে কেডি। এই কেডি মানে আমাদের অনেক কিছু বোঝায়, এক এক প্রশ্নে এক একটা থাকতে পারে। কেডি মানে প্রথমেই হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার অথবা প্রত্যাশিত আয়ের হার। প্রয়োজনীয় আয়ের হার অথবা প্রত্যাশিত আয়ের হার অথবা বাট্টার হার। আচ্ছা, আমি এটা মুছে করে লিখি। হ্যাঁ, সূত্র তো লেখা হয়েছে, আমি এবার করে যাই। দেখো, কেডি লিখতেছিলাম আমরা, কেডি মানে হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার অথবা প্রত্যাশিত আয়ের হার অথবা বাট্টার হার। ওকে, একই প্রশ্ন সবগুলো থাকবে না, কোন প্রশ্নে হতে পারে প্রয়োজনীয় আয়ের হার দেওয়া থাকতে পারে, কোন প্রশ্নে প্রত্যাশিত আয়ের হার বলা থাকতে পারে, আবার কোন প্রশ্নে বাট্টার হার বলা থাকতে পারে। অর্থাৎ যেটাই বলা থাকুক না কেন আমরা বুঝবো যে এটা হচ্ছে কেডি। আচ্ছা, এরপরে আমরা সূত্রে কি লিখছিলাম? পাওয়ার এন। এন মানে বছর, এন মানে বছর, একদম স্পষ্ট করে একটা বছর উল্লেখ থাকবে। এন মানে হচ্ছে বছর। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে এমভি। এমভি আমি দুইটা বলছিলাম, এমভি অথবা আরভি। আচ্ছা, এমভি মানে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু আর আরভি মানে হচ্ছে রিডিউমেবল ভ্যালু। দুইটা একই কথা, বাংলায় যেটা আমরা বুঝবো পরিশুদ্ধ অথবা পরিশোধযোগ্য মূল্য। ওকে, পরিশুদ্ধ অথবা পরিশোধযোগ্য লেখা যাবে, পরিশোধযোগ্য। অর্থাৎ এমভি মানে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু আর আরভি মানে হচ্ছে রিডিউমেবল ভ্যালু, দুইটার মিনিং একটাই। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র শেষ। এবার আমরা 2 নম্বর সূত্রে যাব। আমরা এবার 2 নম্বর সূত্রে চলে যাব। তো এই 2 নম্বর সূত্রটা একেবারেই ইজি, আমি আগে একটু লিখে নেই, ওই লেখাটা লিখো সবাই। লেখাটা হচ্ছে বছরে একাধিকবার সুদ গণনা করা হলো। আচ্ছা, বছরে একাধিকবার সুদ গণনা, এটা কি জিনিস? এটা তোমরা অবশ্যই বুঝবা। যেমন আমরা এই অধ্যায়ের এই ফিনান্সের 3য় অধ্যায় যখন আমরা করি তখন কিন্তু আমরা বুঝাই যে যখন প্রতি মাস বলা থাকে তখন
আমাদের m এর মান হয় 12। সরি, বছরে একাধিকবার থাকলে আমাদের m নতুন করে সূত্রে একটা m আনতে হবে। তো এই m দ্বারা কি বোঝায়? m দ্বারা হচ্ছে চক্রবৃদ্ধি বোঝায়। আর চক্রবৃদ্ধি মানে হচ্ছে বছরে একাধিকবার সুদ গণনা করা হলে। তো বছরে একাধিকবার সুদ গণনা বলতে যেমন যখন প্রতি মাসে উল্লেখ থাকে তখন আমাদের m এর মান হয় 12। যখন প্রতিদিন বলা হয় তখন আমাদের m এর মান হয় 360। যখন ত্রৈমাসিক বলা হয় তখন আমাদের m এর মান হয় 4। যখন অর্ধবার্ষিক বলা হয় তখন আমাদের m এর মান হয় 2। তো ঠিক এরকম করে যে যেটা এই কথাগুলো যেখানে থাকে সেখানে আমাদের m বসাতে হয়। তো যদি এই টাইপের কোনো কথা থাকে, অর্ধবার্ষিক অথবা প্রতি মাসে অথবা প্রতিদিন অথবা 2 মাস অন্তর অন্তর অথবা 6 মাস অন্তর অন্তর 3 মাস অন্তর অন্তর অথবা ত্রৈমাসিক, তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে দেখো। তোমরা যে একটু আগে 1 নম্বর যে সূত্রটা লিখছো সেম ওই সূত্রটাই লিখবা। হ্যাঁ, একটা সূত্র দিয়ে আসলে অনেকগুলো সূত্র শেখা যায়। সেম ওই সূত্রটাই লিখবা। যেমন বড় হাতের আই লিখছি, এখানে বড় হাতের আই এর নিচে একটা m হবে। সেম থার্ড ব্র্যাকেটে চলে যেতে হবে। সেম আগের সূত্রটাই লিখবা, কোনো চেঞ্জ নাই। 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস কেডি। এই যে কেডি, এই কেডির নিচে আবার আমাদেরকে m লিখতে হবে, শুধু কেডির নিচে, 1 এর নিচে না। ব্র্যাকেট ক্লোজ, n গুণ m, n এর সাথে m গুণ হবে, আবার সম্পূর্ণটা নিচে দাগ, এরপরে কেডি, আবার কেডির নিচে m। থার্ড ব্র্যাকেট শেষ। এবার আমাদের mb অথবা rb নিচে 1 প্লাস কেডি। এখানেও আমাদের কেডির নিচে m বসাতে হবে, কেডির নিচে m বসাতে হবে আর n এর সাথে গুণ m। সেম 1 নম্বর সূত্রটাই, শুধু আমাদের পার্থক্য হচ্ছে কোথায়? বড় হাতের i এর নিচে m, যত জায়গায় সূত্রে কেডি আছে সব কেডির নিচে m, আর যত জায়গায় m থাকবে n এর সাথে গুণ m। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। তো এই কোনটা কি জিনিস সেটা আমি 1 নম্বর সূত্রে লিখে দিছি। নতুন করে শুধু হচ্ছে m দ্বারা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি বোঝায়। এটা আমাদের বিবির 2 নম্বর সূত্র গেল। এবার আমরা বিবির 3 নম্বর সূত্রে চলে যাব। আচ্ছা, বিবির 3 নম্বর সূত্রটা হচ্ছে জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড অথবা শূন্য কুপন বন্ড। জিরো কুপন বন্ড অথবা শূন্য কুপন বন্ড। এই জিরো কুপন বন্ড বা শূন্য কুপন বন্ডের সময় আমাদের সূত্র লিখতে হবে বিবি লিখে, কিন্তু আমাদের সূত্রটা চেঞ্জ হবে। এটা একেবারে ছোট একটা সূত্র। আমাদের এই সূত্রটা হচ্ছে উপরে md নিচে 1 প্লাস kd পাওয়ার n। এটাই সূত্র। আমি একটু আগে md দ্বারা কি বোঝায় সেটাও বলে দিছি, kd দ্বারা কি বোঝায় সেটাও বলে দিছি, n দ্বারা কি বোঝায় সেটাও বলে দিছি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র। এরপরে আমরা 4 নম্বর সূত্রে যাব। আচ্ছা, এই 3 নম্বরের মধ্যে 3 নম্বর থেকে আমরা 4 নম্বরে চলে যাব। যদি সাপোজ আমাদের এই জিরো কুপন বন্ডের মধ্যে আবার পূর্বের মতো জিরো কুপন বন্ডের এই জিরো কুপন বন্ড থেকে আমরা 4 নম্বর সূত্রে যেতে পারবো, এই 3 নম্বর সূত্র থেকে আমরা 4 নম্বর সূত্রে যেতে পারবো। যেমন এর আগে বলছিলাম না, যদি অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, প্রতি মাসে এরকম থাকে তখন কি আনতে হয়? চক্রবৃদ্ধি। আর চক্রবৃদ্ধি মানে কি? চক্রবৃদ্ধি মানে হচ্ছে m। তো এগুলোর মধ্যে যদি থাকে তখন আমাদের আবার সেম একই কাজ করতে হবে। md এর জায়গায় md, 1 এর জায়গায় 1, kd এর নিচে m আর n এর সাথে গুণ m। এটা হচ্ছে আমাদের 4 নাম্বারটা। আমাদের 5 নাম্বারটা হচ্ছে অসীম বন্ড। এই অসীম বন্ডের সূত্র হচ্ছে VD সমান উপরে বড় হাতের I নিচে K।
শেষ। 7 নম্বরে যাচ্ছি। 7 নম্বরে হচ্ছে এই কথাটা লিখে দিতে হবে, কারণ প্রশ্নের মধ্যে এটাই থাকবে। প্রশ্নে যখন বলা থাকবে মেয়াদ পূর্তিতে আয়ের হার, মেয়াদ পূর্তিতে আয়ের হার, যখন আমাদের মেয়াদ পূর্তিতে আয়ের হার বলা হয় তখন আমরা বলি এটা হচ্ছে YTM এর সূত্র। তাহলে এই YTM এর ফুল মিনিং হচ্ছে এজ টু ম্যাচুরিটি। হ্যাঁ, YTM এর ফুল মিনিং হচ্ছে এজ টু ম্যাচুরিটি। আমাদের প্রশ্ন বলা থাকবে মেয়াদ পূর্তিতে আয়ের হার। তো এই মেয়াদ পূর্তিতে আয়ের হার বলা থাকা মানে হচ্ছে আমরা YTM এর সূত্র করব। আর এই YTM এর সূত্র হচ্ছে একটা বড় হাতের আই, তারপরে একটা প্লাস চিহ্ন। এই প্লাসের বরাবর একটা দাগ হবে, MB মাইনাস NSB। এবার MB মাইনাস NSB এর পরে নিচে ছোট হাতের n, এবার পুরোটা নিয়ে একটা দাগ, একদম আই থেকে শুরু করে সম্পূর্ণটা। এরপরে হচ্ছে MB প্লাস NSB ভাগ 2। ভাগ 2। দেখো এই মেয়াদ পূর্তিতে YTM এর সূত্রে সেম একই। যদি কোথাও আমাদের ম্যাথ করতে আয়ের হার চাইলেও কিন্তু প্রশ্নে কোথাও অর্ধবার্ষিক অথবা ত্রৈমাসিক সেম আগের মতো যেরকম চক্রবৃদ্ধি কোনো কথা থাকে, অর্থাৎ বছরে একাধিকবার সুদ গণনার কথা বলা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে? দেখো YTM সমান সমান বড় হাতের I এর নিচে M প্লাস MB মাইনাস NSB, এই n এর সাথে গুণ m, সেম আগের সূত্রটা আমরা লিখতেছি। আবার MB প্লাস NSB ভাগ 2। কিছুই না, শুধু বড় হাতের I এর নিচে m হইছে আর n এর সাথে গুণ m। আমাদের একটু দেখো যে আমরা কিন্তু সবগুলোর মিনিংই বলছি, তাই না? কোনটা দ্বারা কি বোঝায়, বড় হাতের আই দ্বারা কি বোঝায়, এম দ্বারা কি বোঝায়, এম দ্বারা কি বোঝায়। তো নতুন করে তোমাদের একটা আসছে, সেটা হচ্ছে NSB। আর এটা তোমরা NSB মানে হচ্ছে নিট সেলস ভ্যালু, অর্থাৎ নিট বিক্রয় মূল্য। NSB মানে হচ্ছে নিট বিক্রয় মূল্য। আর আগের সূত্রে বাকি সবগুলোই লেখা আছে, আগের সূত্রে যা বোঝায় এখানে তাই বোঝায়। আচ্ছা, এই পর্যন্ত আমাদের শেষ। এবার আমরা পরবর্তীটাতে চলে যাব। 9 নাম্বার, if to call, if to call, এটা হচ্ছে YTC। এটার মিনিং if to call, এটাকে বলা হয় if to call। তো কখন আমরা if to call করব? হ্যাঁ, প্রশ্ন অনেক সময় বলবে না if to call করো, YTC করো, এটা প্রশ্ন হয়তো বলবে না। তুমি কখন বুঝবা যে তোমাকে YTC অঙ্ক করতে হবে, YTC সূত্র ব্যবহার করে তুমি অঙ্ক করবা? যখন প্রশ্নের মধ্যে হয় সৃজনশীল উদ্দীপকে অথবা যে প্রশ্নটা তুমি সলভ করবা সেই প্রশ্নের মধ্যে যখন তলব মূল্য দেয়া থাকবে, তলব মূল্য যদি থাকে তাহলে আমরা YTC অঙ্ক করতে পারবো। আর অন্যথায় YTC সূত্র আমরা কখনোই করতে পারবো না। আমাদের শর্ত হচ্ছে তলব মূল্য থাকতে হবে। এবং এটা যদি তোমার YTC করতে বলে তাহলে অবশ্যই প্রশ্নে অথবা উদ্দীপকে অবশ্যই তলব মূল্য থাকবে। তো এই YTC সূত্র হচ্ছে, দেখো বড় হাতের I সেম
বড় হাতের আই এর পরে একটা প্লাস চিহ্ন, উপরে হচ্ছে সিপি। এই সিপি মানে বড় হাতের আই প্লাস সিপি মাইনাস এসবি। এসবি অথবা এনএসবি। এসবি মানে হচ্ছে সেলস ভ্যালু বিক্রয় মূল্য, আর এনএসবি মানে হচ্ছে নিট সেলস ভ্যালু। সিপি মাইনাস এনএসবি, সিপি মাইনাস এনএসবি, আর নিচে হচ্ছে এন। এবার আবার পুরোটা সম্পূর্ণটা নিচে দাগ দিবা, দাগ দিয়ে এবার হচ্ছে সিপি প্লাস এনএসবি ভাগ 2, সিপি প্লাস এনএসবি ভাগ 2। আমি বারবারই বলছি সিপি মানে কি বোঝায়? সিপি মানে হচ্ছে আমাদের কল প্রাইস অর্থাৎ তলব মূল্য বোঝায়। সিপি মানে হচ্ছে কল প্রাইস অর্থাৎ তলব মূল্য, এবং এই তলব মূল্য যদি প্রশ্নে থাকে অথবা উদ্দীপকে দেয়া থাকে তখনই আমরা এই ওয়াইডিসি অঙ্ক করতে পারি। ওকে, এরপর হচ্ছে দেখো ওয়াইডিসি। ওয়াইডিসি এর আগে আমরা একটা সূত্র করছি, এখন হচ্ছে যদি সেম একইভাবে যদি আমাদের কোথাও অর্ধবার্ষিক অথবা ত্রৈমাসিক এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে? সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে বড় হাতের আই এর নিচে ভাগ 2। ওকে, আর একটা সূত্র, এটা একেবারে ইজি একটা সূত্র। যদি প্রশ্নে চায় চলতি আয়ের হার, চলতি আয়ের হার বললে আমাদের সূত্র হবে উপরে বড় হাতের আই, উপরে বড় হাতের আই, আর নিচে হচ্ছে শুধু নিচে হচ্ছে এসবি। এই হচ্ছে আমাদের টোটাল সূত্র। আমি ভেঙে ভেঙে করাইছি, বইয়ে হয়তো এতটা ভেঙে ভেঙে দেওয়া থাকে না, এতটা হয়তো ডিটেইলস থাকে না, আমি হচ্ছে ভেঙে ভেঙে করাইছি। এরপরে আমাদের বাকি যেটা আছে সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে যখন আমরা ম্যাথ করব তখন দেখতে পাচ্ছি ম্যাথের পাশাপাশি যদি আমরা এগুলো সলভ করে দেখবো যে অনেক ইজি লাগে।